আজ 12ই জানুয়ারি যুগাচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মহারাজজির জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে তার রীতি অনুযায়ী জন্মতিথি পালন করা হয়। আজ এই বিশেষ দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পরিচিত। ভারত সরকার 1984 সালে এই দিনটিকে ঘোষণা করেছিলেন, আর 1985 সাল থেকে জাতীয় যুব দিবস পালিত হয়ে আসছে। 10ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি পালিত হয়েছে। বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বামী বিবেকানন্দের এই বিশেষ তিথিটি। ঠিক তেমনি আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি মর্যাদার সাথে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। প্রথমে ভাবা দরকার যে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর অন্যান্য কয়েকটি দিনের থেকে কোথায় তার আলাদা, এবং আজকে এই আন্তর্জালিক মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে এই প্রাককথনের প্রথমেই বলতে চাই যে স্বামী বিবেকানন্দের আজকের এই সামাজিক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা, এবং আজকে 12ই জানুয়ারি আর কয়েকদিন বাজেই 23শে জানুয়ারি। সেদিন ভারতবর্ষের আর এক বীর সন্তান, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিন পালিত হবে। স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য মহিতলাল মজুমদার, বিশিষ্ট সাহিত্যিক, তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বোস। তার এই যে কথা, তার তাৎপর্য কী, এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন, তার বাণী, তার জীবন, তার আধ্যাত্মিক জীবন কোথায় এত প্রাসঙ্গিক। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ তিনি তার এই প্রিয় শিষ্যের সম্পর্কে বলেছিলেন যে নরেন শিক্ষা দিবে, নরেন উইল টিচ। এখন স্বামী বিবেকানন্দ যে শিক্ষা দেশ থেকে দেশের বাইরে নিয়ে গেলেন, 1863 সালে জন্ম, আর তারপর তার শিক্ষা জীবন, বাল্যকাল, কৈশোর, যৌবন পেরিয়ে তার ইষ্ট, তার গুরু, যিনি তার পথপ্রদর্শক, সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা, তারপর জীবনের পরিবর্তন, সন্ন্যাস গ্রহণ, তারপর পরিব্রাজক স্বামীজি। ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তিনি ছুটে বেরিয়েছেন এই দেশের প্রতিটি ধূলিকণাকে চিনতে। কারণ আগামী দিন, আগামী প্রজন্ম, ভারতবর্ষের স্বপ্ন, ভারতবর্ষের অতীত, তার গৌরব, আর আগামী দিনের ভবিষ্যৎ কী হবে তার কর্মপন্থা ঠিক করতে তিনি দেশ এবং দেশের বাইরে এই দেশের মহিমা, তার গৌরব, তার উজ্জ্বল ভবিষ্যৎ কী, এ প্রতিষ্ঠা করতে তিনি ছুটে বেরিয়েছেন, তার জীবন উৎসর্গ করেছেন। তাই বিদেশে যখন গেলেন 1893 সালে, তার আগে পরিব্রাজক স্বামীজি তিনি দেখলেন ভারতবর্ষটিকে, চিনলেন হাতের তালুর মতন। যখন স্বামী বিবেকানন্দ বিদেশে গেলেন তখন এই ভারতবর্ষ ছিল পরাধীন। এই ভারতবর্ষের অনেক কিছুই, ভারতাত্মার যে গৌরব, এখানকার যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি, তখনকার সামাজিক প্রেক্ষাপটে ধীরে ধীরে সেই সময়ের মানুষ, যুব সম্প্রদায়, তারা ছিল বিচলিত, তাদের উদ্দীপনা গেছিল হারিয়ে। স্বামী বিবেকানন্দ সেই মুক বধির সেই যুব সমাজের কাছে দিলেন ভাষা। সেই ভাষায় তারা শিক্ষিত হয়ে এই দেশের গৌরব পুনরুদ্ধারে এবং দেশের স্বাধীনতা
আবার যে স্বাধীনতার সূর্য 1757 সালে সেই পলাশীর আমবাগানে অস্তমিত হয়েছিল, তার সূর্যোদয় ঘটাতে আবার নতুন করে আমাদের দেশের সেই স্বাধীনতা সংগ্রামে উৎসর্গীকৃত প্রাণ সেই যুবক সমাজ বিপ্লবী, তারা পেলেন ভাষা, তারা পেলেন জীবনে লড়বার একটা শক্তি, যে শক্তি এসেছে উৎস সেই বেদান্তের বাণী। উপনিষদের ছত্রে ছত্রে স্বামী বিবেকানন্দ সেই বাণী প্রচার করেছেন বেদান্তের কথা। কোথায় না ইউরোপে, আমেরিকায়, প্রাচ্য থেকে পাশ্চাত্য, এবং তিনি দিলেন আমাদেরকে কর্মপন্থা, যে এই আমার ভারত অমর ভারত। ভারতবর্ষ আমাদের এর পরের কেন্দ্রবিন্দু, যেখান থেকে শুরু হবে এই কর্মপন্থা। এ প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ যে 1893 সালে স্বামী বিবেকানন্দ সেই যে চিকাগো বক্তৃতা, যা আপনারা সকলেই জানেন যে বক্তৃতার প্রেক্ষাপট কী, যেখানে তিনি ডাক না পেয়েও তার কোথায় অন্তরাত্মার ডাকে তিনি ছুটে গিয়েছিলেন অনেক কষ্ট করে, কিন্তু সেখানে গিয়েছিলেন যখন তার পরিস্থিতি ছিল একরকম, যেখানে তাকে কেউ ডাক দেয়নি, কিন্তু সেখানে গিয়ে তিনি জয় করলেন। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। সেখানে তিনি মূলত প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষকে একটি উচ্চ মর্যাদার আসনে। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি, এগুলি নিয়েই হলো ছোট্ট একটা, তিনি নিজেই যেন, স্বামী বিবেকানন্দ নিজেই যেন একটা কনডেন্সড ইন্ডিয়া, ছোট্ট ভারতবর্ষের প্রতিমূর্তি। এখন তিনি যখন পাশ্চাত্য থেকে ফিরলেন, এদেশে ফিরে এলেন মাদ্রাজ হয়ে, তাকে যখন বিপুল জয়ধ্বনি দিয়ে ভারতবাসী আবার ফিরিয়ে নিয়ে এলো ভারতবর্ষে, তখন তিনি যদি ফিরে এলেন, যখন যে সময়ে ফিরলেন, কি অবাক কাণ্ড, এ জানুয়ারি মাস, সেই বছরেই 1897 সালে 23শে জানুয়ারি আর এক বীর সন্তান জন্মগ্রহণ করল। তিনি কে? তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি ভারতবর্ষের স্বাধীনতার এক অন্যতম পথপ্রদর্শক। এখন আমাদের বলার উদ্দেশ্য এখানে এই যে বীর সন্ন্যাসী বিবেকানন্দ, যিনি এসেছেন কি না, যার এই ভারতবর্ষের প্রেক্ষাপটে তিনি আমাদেরকে স্বাধীনতার যে সূর্য যা অস্তমিত হয়েছিল, তার আবার নতুন করে সেই আশা জাগাতে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে, এবং যে ব্রহ্মতেজ বীর্যবান পুরুষ, এবং তিনি দেখেছিলেন, স্বামী বিবেকানন্দ কি দেখলেন? স্বামী বিবেকানন্দ দেখলেন যে এই ভারতবর্ষে কারা শাসন করেছে? ব্রাহ্মণ শাসন করেছে, ক্ষত্রিয় শাসন করেছে, বৈশ্যরা শাসন করেছে, কিন্তু তিনি মনে করলেন যে শূদ্রদের থেকে আবার শক্তি জাগরিত হবে এই শূদ্র শ্রেণী। তাই জন্য তিনি নতুন মন্ত্র জানালেন আমাদের, যে কে না, ওই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই, চণ্ডাল ভারতবাসী, তাদের জাগাতে হবে। এরাই হচ্ছে ভারতবর্ষের শক্তি। বিদেশে আমরা জানি যারা ক্যাপিটালিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের থেকে আস্তে আস্তে লেবার পার্টি, ঠিক স্বামী বিবেকানন্দের কথার প্রতিধ্বনি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে সোশ্যালিজম কনসেপ্টের মধ্য থেকে আমরা পাই। এখন এই নেতাজির জীবন যদি আমরা একটুখানি অনুধ্যান করি, যে স্বামীজির সাথে নেতাজির যে যোগসূত্র, কোথায় ভাবশিষ্য, যেখানে মহিতলাল মজুমদার এই কথাটি বলছেন যে নেতাজি হচ্ছেন স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য। আসুন সেইখানে কিছু আমরা অনুধ্যান করতে গিয়ে কিছু কিছু তথ্য এবং তত্ত্বের একটা সংমিশ্রণ যদি আমরা করতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার যে পরিবার, তার পিতা, মাতা এবং পরিবারের সাথে রামকৃষ্ণ মঠ ও এই পরিমণ্ডলের একটা যোগ ছিল। তিনি তার কৈশোরে যে পড়াশোনা করছেন, তিনি ভালো ছাত্র ছিলেন। প্রথম আমরা দেখতে পাই যে 1912 সালে নেতাজি
যে বাড়িতে থাকতেন তার পাশেই এক আত্মীয় আসে। সেই আত্মীয়ের বাড়ির সাথে তাদের পরিচয়ের সূত্র ঘটে এবং যেখানে সুভাষ বসুকে মাঝে মাঝেই যেতে হতো। সেই বাড়িতেই তিনি প্রথম সন্ধান পান স্বামী বিবেকানন্দের রচনাবলী, যেটি প্রথম হাতে পেলেন। পাওয়ার পর তার মনে হলো এরই মধ্যে বোধহয় তার জীবনী শক্তি আছে। বয়স কত? অতি কম, 14-15 বছর বয়সে বিবেকানন্দ সাহিত্য। আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দের যে বাণী, কারণ বিবেকানন্দের সাথে তার সরাসরি দর্শন হয়নি, কিন্তু বিবেকানন্দ পরিমণ্ডলে অন্যান্য সন্ন্যাসীবৃন্দের সাথে তার একাধিকবার দর্শন হয়েছে। এ প্রসঙ্গে আমরা আসছি একটু পরেই। তো এ কথা বলতে গিয়ে আমরা বলতে পারি যে নেতাজি যখন তার এই ছাত্রাবস্থায় তার মনের মধ্যে উচাটন, পড়াশোনায় মন নেই, তার মনে হয়েছে কি যোগ সাধনা, ব্রহ্মচর্য, সমাধি ইত্যাদি বিষয়ে তার প্রচণ্ড মনোযোগ। সেই বিষয়ে যখন দেখা গেল পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 10,000 ছাত্রের মধ্যে তিনি হলেন দ্বিতীয়। তিনি প্রথমেই হতে পারতেন কিন্তু হননি। আমরা দেখেছি তার বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের লেখা থেকে। তিনি একটা জায়গায় লিখছেন যে নেতাজি ছোট বয়স থেকেই তিনি বিবেকানন্দ সাহিত্য এবং এই যোগ সাধনায় তার মন পড়ে থাকত। তিনি বন্ধুদের নিয়ে নানান সমাজসেবামূলক কাজের মধ্যে থাকতেন। এখন এই সময় থেকেই তার মনে হলো যে এই বিবেকানন্দ সাহিত্য তার মধ্য থেকেই যেন অনুপ্রেরণা পাওয়া যায়। এ কথা ভাবতে তিনি ভাবলেন যে গুরুর সন্ধান করতে থাকলেন। কলকাতা শহরে যেখানেই সাধু সন্ন্যাসীর সুযোগ হয় দর্শনের, তিনি সেখানে ছুটে যান। বাড়ির মানুষ কিন্তু সেটা ভালোভাবে নিলেন না, তার বাড়িতে অনেক বকাঝকা করলেন। কিন্তু একদিন তিনি বন্ধুদের সাথে চলে গেলেন তীর্থযাত্রায়। কোথায় গেলেন? ঋষিকেশ, বৃন্দাবন, মথুরা, দিল্লি, আগ্রা, বেনারস, গয়া। এইখানে যখন তিনি এই কাশীতে গেলেন, কাশীতে এসে তার সাথে দেখা হলো শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সাথে। এনারা যখন তীর্থক্ষেত্রে ঘুরছেন, কোথাও তারা ভালো ব্যবহার পেয়েছেন, কোথাও তিরস্কার পেয়েছেন। এখানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে এবং তার বন্ধুদেরকে সাদরে আপ্যায়ন করলেন, কিন্তু একটি মহৎ কাজ করলেন। কি করলেন? তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়ি ফেরালেন দুটি কারণে। কারণ তার পরিবারের সাথে ব্রহ্মানন্দ মহারাজের পরিচয় ছিল। তাকে তার বাবার কাছে পাঠালেন, কারণ বাড়ির সাথে তার যোগসূত্র ছিল চিঠির মাধ্যমে। তিনি এরই মধ্যে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা বোধহয় প্রায় 10 থেকে 12 পাতা হবে, তার মাতৃদেবী প্রভাবতী দেবীকে, যেখানে তার বিভিন্ন ছত্রে তার প্রশ্ন যে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা কিভাবে হয়। তিনি বলেন যে যখন একটি শিশু খেলনা নিয়ে খেলে, মা কিন্তু তার দিকে তাকায় না। যখনই সে খেলনাটি ছেড়ে মা মা বলে ডাকে, তখনই কিন্তু মায়ের টনক নড়ে তার এই শিশুর প্রতি। তেমনি ঈশ্বরের প্রতি যা কীভাবে ব্যাকুলতা হয়। জীবনে আমরা কিভাবে দুঃখ দুর্দশা আমাদের ঘিরে আছে, আমাদের জীবনে কত মহৎ কাজ আছে, আমরা সেগুলোকে ভুলে থাকি। এরকম নানান প্রশ্নের দুঃখ দুর্দশা, দৈন্যতা, মানব সেবা ইত্যাদি বিষয়ে তিনি তার মাকে নানান মনের কথা লিখতে থাকেন। এ প্রসঙ্গে বলি, এই যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বললেন যে তাকে বাড়ি ফেরার জন্য আদেশ করলেন এবং তার জন্য মহৎ কাজ হচ্ছে দেশ সেবা, এতে অনুপ্রেরণা দিলেন। তিনি ফিরে এলেন। যে কথা তিনি জেলে থাকাকালীন কম কথার মধ্যেও এ কথা বারে বারে স্বীকার করেছেন। স্বামী বিবেকানন্দ যদি তার মন্ত্রশক্তি হন, তাহলে পথপ্রদর্শক হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। তিনি বাড়ি ফিরলেন। ইতিমধ্যে 1914-15 সাল। তার স্বাস্থ্য খারাপ হতে থাকলো। তিনি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, সেই স্বামী বিবেকানন্দের কথা, যার নার্ভ এবং পেশি এই দুটোই হবে শক্তিশালী যদি মহৎ কাজ করতে হয়। তিনি তার শরীর ভেঙে যাওয়ার জন্য মন খারাপ করছেন, কিন্তু পরবর্তীকালে উচ্চ শিক্ষার জন্য তাকে কটক থেকে কলকাতায় পাঠানো হয়েছে।
যে রাভেনসা কলেজিয়েট স্কুলে তিনি পড়তেন, সেখান থেকে কলকাতা এলেন এবং কলকাতায় এসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেন। এখানে এসে তিনি দেখলেন যে 4 বর্গের ছাত্ররা আছে। প্রথম বর্গ কারা? প্রথম বর্গ হচ্ছে যারা রাজা, সামন্ত, উচ্চ ধনী শ্রেণীর ঘরের ছেলে এবং তাদের বিভিন্ন স্যাঙাতগণ, বন্ধু, এটা একটা বর্গ। দ্বিতীয় বর্গ হচ্ছে যারা বইয়ের পোকা, গ্রন্থকিট, যারা অত্যন্ত পড়ুয়া এবং যাদের মেধার ওপর নির্ভর করে যারা নির্ভরশীল। তৃতীয় ছিল একটি গোষ্ঠী বর্গ যারা ছিল রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অনুরাগী। আর চতুর্থ যারা বিপ্লবী। তা তিনি সচরাচর এবং সাধারণভাবেই এই তৃতীয় বর্গে যোগ দিলেন এবং কলেজের বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য চর্চার একটি গোষ্ঠী করলেন, যেখানে আলোচনা করতেন, বিবেকানন্দ সাহিত্য অনুধ্যান করতেন এবং অনুপ্রেরণা দিতেন অন্যদের মধ্যে। এবং তিনি বিভিন্ন পত্রপত্রিকায়, বক্তৃতায় তিনি বলেছেন যে তিনি কতটা এই সাহিত্যের ওপর ঋণী, কারণ এই সাহিত্যই তাকে জীবনে অনুপ্রেরণা দিয়েছে। আমরা তারপরে পাই এই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একজন অধ্যাপক ছিলেন হাটন সাহেব, যিনি ছিলেন একটু আপাত গম্ভীর অথচ দাম্ভিক। কখনো কখনো তিনি ছাত্রদের অযথা তিরস্কার করতেন। তাকে একটি শিক্ষা দিতে গিয়ে তার যে অন্যান্য বন্ধুরা ছিল তারা কোথাও তার ওপর একটু রূঢ় আচরণ করে, যেটা ছাত্রসুলভ হয়তো ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসু, তখনকার আমাদের প্রিয় সুভাষ, তিনি কিন্তু সাথে সরাসরি যোগদান না করেও তিনি দোষী সাব্যস্ত হলেন, তাকে কলেজ থেকে বের করে দেয়া হলো। এখন এই যে কলেজ থেকে তিনি চলে গেলেন, তখন তার পড়াশোনা বন্ধ হলো কিছুদিনের জন্য। তখন তিনি ফিরে গিয়ে আবার মানব সেবায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমিতি, বিভিন্ন রকমভাবে সমাজসেবামূলক কাজ, কলেরার সেবা, গ্রামে ঘরে বিভিন্ন রকমের অর্থ সাহায্য ইত্যাদি তিনি করতে লাগলেন। অর্থাৎ এ যেন স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার এক মূর্ত প্রতীক। এরপর 1917 সালে আবার তাকে ফিরিয়ে নেওয়া হলো। 1919 সালে তিনি পাশ করলেন বিএ পরীক্ষায়। তার ইচ্ছা যে ব্যবহারিক মনস্তত্ত্ব নিয়ে তিনি এমএ পাশ করবেন, কিন্তু ইতিমধ্যে তার পিতৃদেব ঠিক করলেন যে আইসিএস পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তাকে ইংল্যান্ডে পাঠাবে। 1919-20 সাল, হাতে মাত্র 10 মাস সময়, কিন্তু তার মন আছে দেশ সেবার দিকে। তিনি কিন্তু গেলেন এবং সেখানে আইসিএস পরীক্ষা পাশ করলেন, সেখানে চাকরি করতে শুরু করলেন, কিন্তু তেমন চাকরির প্রতি তার মনোযোগ থাকলো না। 1921 সালে ফিরে এলেন। তার সঙ্গে দেখা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং তার সাথে সেই সময়ে প্রিন্স অফ ওয়েলস এসছেন। তার এই আগমনকে বিভিন্ন সংগঠন যখন প্রতিবাদ হিসেবে দেখছে, তিনিও তাতে জড়িয়ে গেলেন। জীবনে প্রথম তার কারাবরণ 1921-22 সাল, কারামুক্ত হলেন। তারপর 23 সাল 24 সাল কলকাতায় তখন ইলেকশন হবে কর্পোরেশনের। মেয়র পদে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর তার পাশেই আছেন আমাদের অত্যন্ত প্রিয় এই নেতাজি সুভাষচন্দ্র বোস। আবার তারা গ্রেপ্তার হলেন। 1924 সালে গ্রেপ্তার হলেন। ইতিমধ্যে 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেহাবসান। 1927 সালে নেতাজির মুক্তি, 3 বছর। তিনি যখনই জেলে গিয়েছেন তখন কিন্তু সারা কলকাতা জুড়ে হয়েছে তার প্রতিবাদ। ব্রিটিশ তাকে চিরকালই ভয় পেত। এরপর দেখা গেছে যে তিনি বেরিয়ে আসার পর এই যে কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে তিনি যাচ্ছেন, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আসীন। তিনি রংপুরে, পাবনায়, হুগলিতে ছাত্রদের সমাবেশ, বিভিন্ন অধিবেশনের বক্তৃতার মূল সারমর্ম যদি বিবেকানন্দের সাথে তার যোগসূত্র করতে যাই, তিনি বারবারই
এই যে নৈতিক অধঃপতন থেকে বাঁচবার জন্য বিবেকানন্দ সাহিত্যের ওপর আমাদের নির্ভরশীলতার কথা তিনি বলে গেছেন। মূলত স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং মিশন এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। আর তিনি বারবার উদাহরণ দিয়েছেন। মাস্টার অ্যাজ আই শ হিম এই গ্রন্থে সিস্টার নিবেদিতা যে বলছেন, এই যে দেশ মাতাই ছিল তার আরাধ্য দেবী, এ কথা তিনি বারবার বলে গিয়েছেন। এরপর প্রায় আবার তাকে বন্দি করল 1933-34 সালে। তিনি কারারুদ্ধ অবস্থাতেই দেশ ছাড়া হলেন, গেলেন বিদেশে, অস্ট্রিয়া, জার্মানি ইত্যাদি বিভিন্ন দেশে, এবং সেখানে বসে যে গ্রন্থ লিখলেন এই 1920 সাল থেকে 34 সাল পর্যন্ত তার যে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হলো, সেখানে তিনি যা লিখলেন তা কিন্তু প্রতিধ্বনি হয় এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা। তিনি একটি জায়গায় উল্লেখ করছেন, শ্রীরামকৃষ্ণ তিনি প্রকৃত অর্থে সেই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু তার যে শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, যে শিক্ষায় কি হয় না, যে শিক্ষায় চরিত্র গঠন হয়, যে শিক্ষার চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হলে তবেই অধ্যাত্ম পথে একটা মানুষ তার উত্তরণ হয়। একথা সুভাষচন্দ্র তার জীবনে, তার বিপ্লবী জীবনে, দেশ সেবার জীবনে বারবার মেনে চলেছেন। তিনি যখন আছেন বিদেশে, তাকে মূলত আমরা দেখি এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে তার যোগসূত্র আছে। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে তিনি গেছেন। মূলত কলকাতাতে, কলকাতা যে বিদ্যার্থী হোম, আমাদের মূলত ছাত্রদের থাকার জায়গা, এবং সবথেকে উল্লেখযোগ্য আজকের যেটি সেবা প্রতিষ্ঠান তৎকালীন সময়ে শিশু মঙ্গল, এই দুটি প্রতিষ্ঠানের ব্যাপারে তার আগ্রহ ছিল দেখার মতন, এবং তিনি বিভিন্ন জায়গায় এর উল্লেখ করেছেন এই দুটি শুভ উদ্যোগের। এছাড়াও তিনি বৃন্দাবনে গিয়েছেন রামকৃষ্ণ মিশনের আশ্রমে, দেওঘরে গিয়েছেন, দেওঘর মিশনের ওখানে ভিজিটার্স বুকে তার মন্তব্য লেখা আছে, সেখানে তার সই আছে। এবং পরবর্তীকালে আমরা দেখি তিনি যখন 1940 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তাকে আবার যখন মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি করা হয়, চারিদিকে প্রতিবাদ, যখন নভেম্বর মাসে ছাড়া পেলেন, তারপরে গৃহবন্দী। আমার মনে পড়ে আমরা যখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র, সেই সময়ে তাঁর ভ্রাতুষ্পুত্র ডাক্তার শিশির কুমার বসু আমাদের তৎকালীন সময়ের অধ্যক্ষ মহারাজ স্বামী মেধসানন্দজি তাকে নিয়ে এসেছিলেন, এবং তিনি আমাদের দেখিয়েছিলেন একটি প্রজেক্টার প্রেজেন্টেশন দিয়ে যে কেমনভাবে নেতাজি গৃহবন্দী থাকতেন এবং কি ছিল তার কৌশল, কেমনভাবে তার গৃহ থেকে পালাতে হবে। আর ওই শিশিরবাবু, শিশির কুমার বসু, তিনি তাকে ছেড়ে দিয়ে এসেছিলেন গোমো পর্যন্ত গাড়ি চালিয়ে। সেখান থেকে তিনি আফগানিস্তান হয়ে চলে গিয়েলেন ভারতবর্ষের বাইরে। ভারতবর্ষের বাইরে থেকে তিনি যখন আবার ভারতবর্ষের সেবার জন্য এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন, 1941 সালে তিনি দেশ ছাড়লেন। 26শে জানুয়ারি তিনি তার গৃহত্যাগ করছেন ব্রিটিশের পুলিশকে চোখে ধুলো দিয়ে। ঠিক তার কিছুদিন পরে তিনি বিভিন্ন জায়গা ঘুরে এলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তিনি যখন ছিলেন, সিঙ্গাপুরে ওখানকার ছাত্রাবাস, ওখানকার অনাথ আশ্রম, এখানকার যখন সাধুদের সাথে তার যোগ ছিল, এবং তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। সেখানকার যে সন্ন্যাসীরা তার কাছে এখানকার গঠনমূলক কাজের জন্য, তাদের পড়াশোনার জন্য সেই প্রতিষ্ঠানের সাহায্যে তিনি $50,000 নিজে দিয়েছিলেন, এবং আরও $50,000 তিনি ওখান থেকে তহবিল তৈরি করে দিয়ে, এছাড়াও নানানভাবে সাহায্য, বাড়ি ঘর প্রস্তুতি, এবং ওখানকার যখন উদ্বোধন হয় তিনি সেখানে ছিলেন। এবং কোনো একটি মায়ের তিথি পুজো, শ্রী মাতা ঠাকুরানীর তিথি পুজোর দিন তিনি সেখানে এসেছেন। প্রায় 1 ঘণ্টাকালীন সেই ঠাকুর ঘরে বসে ধ্যানমগ্ন। মাঝে মধ্যেই ওখানকার মহারাজদেরকে তিনি ডাক পাঠাতেন তার সেই প্রাসাদোপম বাড়িতে, গাড়ি করে নিয়ে যেতেন তার সিকিউরিটি অফিসাররা এবং তার সেক্রেটারি, তারা থেকে নিয়ে যেতেন। তাদের সঙ্গে সাহিত্য, স্বামী বিবেকানন্দের বাণী, তার দর্শন এর চর্চা হতো। পরবর্তীকালে
যখন আজাদিন ফৌজ দুর্বল হলো, তাকে তার কেন্দ্রস্থল সেখান থেকে স্থানান্তরিত হতে হয় রেঙ্গুনে। সেখানে গিয়ে তিনি রেঙ্গুন আশ্রমের সঙ্গেও তার যোগসূত্র ছিল, সেখানেও তিনি যেতেন। এবং আমরা পরবর্তীকালে স্বামী ভাস্বরানন্দজি মহারাজের লেখা থেকে দেখতে পাই, তিনি যখন যেতেন হাতে ছিল একটি ছোট্ট চামড়ার ব্যাগ, যার মধ্যে থাকতো একটি তুলসীর মালা, একটি থাকতো গীতা, আর তার মধ্যে স্বামী বিবেকানন্দের একটি ছবি। এই ছিল তার সম্বল। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের 1945 সাল পর্যন্ত যে ইতিহাস আমরা জানতে পারি, এবং তার যতটা তথ্য আমাদের কাছে আসে ইতিহাস সমৃদ্ধ, সেই ইতিহাস থেকে দেখতে পাই যে স্বামী বিবেকানন্দের জীবনের যে কয়েকটি বিশেষ দিক শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনের তার জীবনে প্রতিফলিত হয়েছিল, সেটা হচ্ছে আমরা পাই সিস্টার ক্রিস্টিনের বক্তব্য থেকে। সিস্টার ক্রিস্টিন বলছেন, স্বামী বিবেকানন্দ যখন ইন্ডিয়া এই শব্দটি উচ্চারণ করতেন তখন তার ভিতরে একটা গর্বের অনুভূতি হতো। ঠিক তেমনি এই যে দেশপ্রেম, স্বামী বিবেকানন্দ একটি বক্তৃতা চিকাগোতে দিয়েছিলেন, সেখানে বলেছিলেন কি না, পাশ্চাত্যের মানুষ, খ্রিস্টীয় ধর্মের মানুষ, তারা ভারতবর্ষের জন্য কি করতে পারে। মূলত ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের স্বাস্থ্য, ভারতবর্ষের সমাজ এর উন্নয়ন, ধর্মের বিষয়ে ভারতবর্ষ অনেক এগিয়ে। ভারতবর্ষের যে ধর্ম, তার আধ্যাত্মিকতা, তার এই 5000 বছরের ঐতিহ্য, তাই আমাদের এই ঐতিহ্য আমাদের কাছে প্রাচ্যের যে দর্শন, অন্য দর্শনেরকে তারাও অনেক কিছু শিক্ষণীয় বিষয় অন্য মানুষ তারা শিখতে পারে। কিন্তু আমাদের জন্য তারা যেটা করতে পারে এই সমাজের গঠনের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত গঠনের ভাবনা, ভারতের ভবিষ্যৎ এবং ভারতের কর্মপন্থা যা হওয়া উচিত বলে মনে করি, তার স্বপ্নে, শয়নে, স্বপনে ছিল ভারতবর্ষের স্বাধীনতা, ফ্রিডম, ফ্রিডম অ্যান্ড ফ্রিডম। এই কৃতি সন্তান নেতাজি স্বামীজির আদর্শে ভারতবর্ষের যে স্বাধীনতার জন্য যে ভাবে তার জীবনকে নিবেদিত করেছিলেন, এই মহান দুই প্রাণকে আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা জানাই। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে যত বেশি আমরা অনুধ্যান করব স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন। তার একটি বই আছে তরুণের স্বপ্ন, এবং আপনারা যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে আপনাদের ধারণা আছে, সেখানে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর যে বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ, সেখানেও যদি আপনারা যান অনেক এরকম রেফারেন্স পাবেন যে কিভাবে নেতাজি স্বামীজির এই জীবন, তার বাণী ইত্যাদির থেকে বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছেন। শুধু তাই নয়, তার বক্তব্যের ছত্রে ছত্রে আমি বললাম যে তিনি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন অধিবেশনে যে বক্তৃতা করতেন, কোথাও সভাপতির ভাষণ, কোথাও দীক্ষান্ত ভাষণ, সেই ভাষণে তিনি এই বিবেকানন্দ সাহিত্যের কথাই বলতেন। এবং পরবর্তীকালে আমার মনে পড়ে, এটা 1936 সালের ঘটনা, ঠাকুরের জন্ম শতবর্ষ। তখন সুন্দরানন্দজি মহারাজ, যিনি ছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদক, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি লিখেছিলেন, যাতে সেই চিঠির উদ্দেশ্য ছিল নেতাজি যদি একটি প্রবন্ধ দেন। সেখানে নেতাজি একটি প্রবন্ধ লিখে উঠতে পারেননি, কিন্তু সেখানে তিনি স্বীকার করেছেন আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতো তাহলে তিনি আমার গুরু হতেন, তাকেই আমি গুরু পদে গ্রহণ করতাম। এমন ছিল তার গভীর শ্রদ্ধা। তাদের এই দুই মহাপ্রাণকে আজকের এই বিশেষ দিনে আমার আভূমি প্রণাম নিবেদন করি, এবং আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকের এই যুব দিবসে অংশগ্রহণ করছে তাদের মনে করিয়ে দিতে চাই যে জীবনের এই জড়বাদী সভ্যতার যুগে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ, এদের কথা আমরা যেন কোনোভাবেই না ভুলি। এদের কথা যদি প্রত্যেক দিন একটু একটু করে চর্চা হয়, তাহলে এই মূল্যবোধ শিক্ষার মাধ্যম দিয়ে প্রকৃত চরিত্র গঠন হয়। এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে আবার নমস্কার এবং শ্রদ্ধা জানাই। এই বলে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। নমস্কার।